বাইরের চাঁদের আলো দেখা যাচ্ছিল। আমি সেই দিকে তাকিয়ে কুকুরটার ভীষণ চেঁচানি শুনছি। এমন সময় চৌকোনা ফাঁকটায় কোত্থেকে এসে গেল বাবার মুখখানা। হ্যাঁ হ্যাঁ, আমি শুয়েছিলাম 3 তলার ঘরে। শাঁসির কাঁচে স্পষ্ট দেখলাম মুখ চেপে আমাকে দেখছে বাবা, আর একটা হাত দিয়ে কাঁচটা ঠেলে তোলার চেষ্টা করছে। আতঙ্কে ভয়ে আমি কাঠ হয়ে গিয়েছিলাম। কাঁচ খুলে ফেললে নির্ঘাত পাগল হয়ে যেতাম। নমস্কার বন্ধুরা, আজ আবার আমরা চলে এসেছি শার্লক হোমস আর ওয়াটসনকে সঙ্গে নিয়ে। সালটা তখন 1887, যখন স্যার আর্থার কোনান ডয়েলের লেখনীতে জন্ম হল বিশ্ব সাহিত্যের এক অমর চরিত্র শার্লক হোমস। মোট 4টি উপন্যাস ও 56টি ছোট গল্পের মধ্য দিয়ে শার্লক হোমসের এক অনবদ্য চরিত্র সৃষ্টি করেছিলেন স্যার আর্থার কোনান ডয়েল। আজ আপনারা শুনবেন শার্লক হোমসের একটি বিখ্যাত রহস্য কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রিপিং ম্যান। গল্পের প্রথম ভাগটি একটু সংক্ষেপে বলে নিই। যারা প্রথম পর্বটি শোনেননি তারা যদি শুনতে চান তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথম পর্বে আমরা শুনেছি ইংল্যান্ড বিখ্যাত প্রফেসর প্রেসবিউরির অ্যাসিস্ট্যান্ট তথা হবু জামাই ট্রেভার বেনেট আসেন হোমসের সাহায্য প্রার্থী হয়ে। সমস্যা হয়েছে প্রফেসরের অদ্ভুত আচরণ, খামখেয়ালিপনা, যা সাধারণত তার স্বভাব বিরুদ্ধ। বিপত্নিক এই প্রফেসর হঠাৎ বিয়ের জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং বিয়ে করতে চান তারই কলিগ প্রফেসর মরফির মেয়ে অ্যালিস মরফিকে। এর মধ্যেই এক অবাক কাণ্ড ঘটে। তার একান্ত অনুগত উলফাউন্ড তাকেই দুবার কামড়াতে যায়, ফলে তার স্থান হয় ঘরের বদলে বাইরের আস্তাবলে। হঠাৎ দিন 15 জন্য প্রফেসর প্রেসবিউরি নিরুদ্দেশ হলে বেনেটের এক চেনা ব্যক্তি জানান যে প্রাগে মিস্টার প্রেসবিউরিকে দেখা গেছে। বাড়ি ফিরে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ একদিন রাত্রেবেলা মিস্টার বেনেট দেখেন প্রফেসর বিকৃত মুখভঙ্গি নিয়ে 4 হাতে পায়ে হেঁটে বেড়াচ্ছেন বারান্দা দিয়ে। তারপর মিস্টার হোমস আজকাল ওনার শরীর বেশ ভালোই যাচ্ছে, অত্যন্ত সুস্থ সবল জোয়ানের মতোই স্বাস্থ্য হয়েছে। এডিথ আর আমি সেসব দেখেও দিশেহারা হয়ে পড়ছি। বেশ বুঝতে পারছি কিছু একটা সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াটসন, কি বুঝলে? তোমার কি মত? ডাক্তারে যে বলে আমিও তাই বলবো। ভালোবাসায় মস্তিষ্ক আচ্ছন্ন হয়েছিল বলে প্রফেসর দেশ ভ্রমণে বেরিয়েছিলেন, মানে মাথা ঠান্ডা করার জন্য। বাক্স আর গোপন চিঠির সঙ্গে টাকা পয়সার সম্পর্ক আছে, হয়তো ধার নিয়েছিলেন, নয়তো শেয়ার সার্টিফিকেট বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। টাকা পয়সা নিয়ে এই লুকোচুরিও নিশ্চয়ই বরদাস্ত করতে পারেননি উলফাউন্ড, তাই ঘ্যাক করে কামড়াতে গেছিল মনিবকে। না হে না ভাইয়া, এর মধ্যে অন্য ব্যাপার আছে। যা বলতে যাচ্ছিল হোমস তা আর বলা হলো না। ঘরের মধ্যে ঝড়ের মতো এক তরুণী ঢুকে পড়লেন। দেখি তিড়িং করে লাফিয়ে উঠে 2 হাত সামনে বাড়িয়ে ধেয়ে গেলেন মিস্টার বেনেট। তরুণীও একই পোজে এগিয়ে এলেন মিস্টার বেনেটের দিকে। এডিথ, কি ব্যাপার, তুমি এখানে কি করে এলে? জ্যাক, আমি একা থাকতে পারলাম না, বড্ড ভয় করছিল আমার, তাই চলে এলাম। মিস্টার হোমস, ইনি আমার ভাবি বউ, মিস এডিথ প্রেসবিউরি। সেই রকমই আজ করেছিলাম আমি আর ওয়াটসন। গুড মর্নিং মিস প্রেসবিউরি। নতুন কিছু ঘটলো নাকি? বড় সাংঘাতিক ঘটনা ঘটেছে মিস্টার হোমস। আমার বাবাকে আপনি বাঁচান। সকাল হতেই শহরে এসে জ্যাকের হোটেলে গিয়ে যখন শুনলাম ও নেই, বুঝেছি আপনার কাছেই এসেছে। কেস এখনো অস্পষ্ট মিস প্রেসবিউরি। নতুন কিছু ঘটে থাকলে সেটা বলুন।
কাল সারাদিন কিরকম একটা ছিল বাবা। ঘটনাটা ঘটলো রাত্রে। এসব ঘটনা যখন ঘটে তখন যেন বাবার খোলসটাই শুধু দেখি। বাবার মধ্যে বাবা আর থাকে না, যেন অদ্ভুত ভীষণ একটা স্বপ্নের ঘোরে থাকে। পরে কি করেছে না করেছে কিচ্ছু মনে থাকে না। কি হয়েছে সেটা বলুন, কিছুই লুকাবেন না, আমার পুরোটাই জানা দরকার। কুকুরটার ভীষণ চিৎকারে ঘুম ভেঙে গেল গভীর রাতে। রয়কে এখন আস্তাবলের কাছে শিকলে বেঁধে রাখা হয়। বাবার পরিবর্তনের পর থেকেই ও বাড়িতে ভয় ভয় থাকি বলে দরজায় তালা দিয়ে শুয়েছিলাম। জানলার ঘরঘরে একটু ফাঁক ছিল, বাইরের চাঁদের আলো দেখা যাচ্ছিল। আমি সেই দিকে তাকিয়েই কুকুরটার ভীষণ চেঁচানি শুনছি। এমন সময় চৌকোনা ফাঁকটায় কোত্থেকে এসে গেল বাবার মুখখানা। হ্যাঁ হ্যাঁ, আমি শুয়েছিলাম 3 তলার ঘরে। শাঁসির কাছে স্পষ্ট দেখলাম মুখ চেপে আমাকে দেখছে বাবা, আর একটা হাত দিয়ে কাঁচটা ঠেলে তোলার চেষ্টা করছে। আতঙ্কে ভয়ে আমি কাঠ হয়ে গিয়েছিলাম। কাঁচ খুলে ফেললে নির্ঘাত পাগল হয়ে যেতাম। চোখের ভুল নয়, ভয়ের চোটে ছায়া দেখেও আবল তাবল বকছি বলে মনে করবেন না। সর্বাঙ্গ অসাড় হয়ে গিয়েছিল বলে নড়তেও পারলাম না। চেয়ে রইলাম বাবার মুখের দিকে। হঠাৎ কাছ থেকে সরে গেল মুখখানা। আমি খাট থেকে ছিটকে গিয়ে জানলায় উঁকি মারতেও সাহস পেলাম না। ঠক ঠক করে কাঁপতে লাগলাম ভোরের আলো না ফোটা পর্যন্ত। ব্রেকফাস্টের টেবিলে বাবাকে দেখলাম ঝাঝালো চড়া মেজাজে। রাতের ঘটনা নিয়ে কোনো কথাই বললেন না, আমিও বললাম না। আছিলা করে শহরে চলে এলাম জ্যাকের কাছে। শার্লক হোমস হাঁ হয়ে গেল অদ্ভুত এই কাহিনী শুনে। বললে, আপনার শোবার ঘর তাহলে 3 তলায়, তাই তো? বাগানে লম্বা কোনো মই নেই তো? একদম না, 3 তলার জানলায় কোনোভাবেই ওঠা যায় না। তবুও দেখেছি বাবার মুখ। তারিখটা দেখছি 5ই সেপ্টেম্বর, ফলে আরও জট পাকিয়ে গেল ব্যাপারটা। এবার হাঁ হওয়ার পালা মিস প্রেসবিউরির। মিস্টার বেনেট বললেন, মিস্টার হোমস, এই নিয়ে 2 বার আপনি তারিখের কথা বললেন। আপনি কি কোনোভাবে অমাবস্যা পূর্ণিমার সাথে প্রফেসরের এই উন্মত্ততার সম্পর্কের কথা ভাবছেন? আরে না না, একেবারে আলাদা লাইনে ভাবছি আমি। আপনি বরং আপনার ডায়েরিটা রেখে যাবেন, তারিখগুলো ভালো করে দেখতে হবে। ওয়াটসন, শুনলে তো বিশেষ বিশেষ তারিখে প্রফেসর প্রেসবিউরি কী করেন? পরে আর মনে রাখতে পারেন না। এই সুযোগ নিয়েই আমরা তাকে গিয়ে বলবো অমুক তারিখে তিনি আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছিলেন, তাই এসেছি। সেই তারিখের কোনো কথাই মনে রাখতে পারবেন না, বিশ্বাসও করবেন। সেই ফাঁকেই কাঁচ থেকে তাকে স্টাডি করা যাবে। মিস্টার বেনেট বললেন, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু একটা ব্যাপারে হুঁশিয়ার করে দিই মিস্টার হোমস। প্রফেসর কিন্তু অত্যন্ত খিটখিটে স্বভাবের মানুষ। মাঝে মাঝে আজকাল মারদাঙ্গা রূপও নেন। মৃদু হাসল হোমস। কিন্তু দেখা তো আমাকে করতেই হবে, আর বেশি দেরি করা যাবে না, কারণ আছে। আস্তানা ছেড়ে হোমসের পক্ষে বেরোনো সহজ, কোনো বন্ধন তো নেই, কিন্তু আমার পক্ষে বেরোনো কঠিন অত বসার ফেলে। যাই হোক, সোমবার সকালে ট্রেনে চেপে ক্যাম্পফোর্ড পৌঁছে সেকেলে সরাইখানার চেকার্সে আমাদের সুটকেস জমা রাখলাম। পকেট থেকে মিস্টার বেনেটের ডায়েরি বার করে দেখে নিয়ে হোমস বললে, মিস্টার বেনেটের ডায়েরিটা একবার দেখা যাক। এই দেখো, 26 তারিখ অদ্ভুত ঘোরে ভুগেছেন। তার মানে ওই তারিখে তার কিছুই মনে নেই। আমরা গিয়ে বলবো অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন 26 তারিখেই। লেকচার দেন 11টায়, লাঞ্চের সময় বাড়িতেই পাবো। চলো ওয়াটসন। ভাড়াটে ঘোড়ার গাড়ি চেপে পৌঁছে গেলাম প্রাচীন কলেজের সারি পেরিয়ে ভারী সুন্দর একটা বাড়ির সামনে। প্রফেসর শুধু যে আরামেই থাকেন তা নয়, কিন্তু একটু
বিলাসের মধ্যেই থাকেন। বাড়ির চেহারা দেখলেই তা বোঝা যায়। দরজা থেকেই দেখলাম জানলা দিয়ে ঝাঁকড়া চুলো এক বুড়ো কটমট করে দেখছেন আমাদের। অচিরেই হাজির হলাম তার সামনে। চশমা ঢাকা চোখের মধ্যে পাগলামির ছায়াটুকুও দেখলাম না। বিরাট চেহারা, লম্বা, গম্ভীর, কলেজ প্রফেসরের মূর্তি যেমন হওয়া উচিত ঠিক তাই। দুই চক্ষু কিন্তু আশ্চর্য রকমের তীক্ষ্ণ আর ধূর্ত। চামড়া ফুঁড়ে যেন ভেতর পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। বৃদ্ধ আমাদের কার্ড দেখলেন, বসতে বললেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? হোমস হাসি মুখে বললে, সেটা তো আপনিই বলবেন। আমি বলবো? আপনিই তো আমাদের ডেকে পাঠিয়েছেন, খবর পেয়ে দৌড়ে এসেছি তাই। তাই নাকি? ধূসর চোখে ক্রৌর নষ্টামের নাচ দেখলাম। আমি ডেকে পাঠিয়েছি? কে খবর দিল বলুন তো? সেটা বলতে পারবো না, কথা দিয়েছি কাউকে। তবে যদি আমাদের দরকার আছে বলে মনে না করেন তাহলে চলি। যাবেন কি? ব্যাপারটা আগে একটু তলিয়ে দেখি। চিঠিপত্র বা টেলিগ্রাম কিছু আছে নাকি? আমি যে ডেকে পাঠিয়েছি তার কোনো প্রমাণ? না, সেরকম কিছু নেই। আচ্ছা, তার মানে আমি যে আপনাকে ডেকে পাঠিয়েছি সেটা আপনি প্রমাণ করতে চান না, তাই তো? না, আপনার কোনো প্রশ্নের জবাব দেব না এখন। বটে বটে, এই প্রশ্নের জবাবটা কিন্তু এক্ষুনি বের করা যাবে। বলেই ঘন্টা বাজালেন প্রফেসর। ঘরে ঢুকলেন মিস্টার বেনেট। বেনেট, হোমস নামে কোনো লোককে ডেকে চিঠি পাঠিয়েছিলেন নাকি? এই দুই ভদ্রলোকের ধারণা আমি লন্ডন থেকে এদেরকে ডেকে এনেছি। আগে না না, আমি তো ডেকে পাঠাইনি। ব্যাস, তাহলে আর কোনো কথা নয়। জ্বলন্ত ক্রুদ্ধ চোখে আমাদের দিকে তাকিয়ে টেবিলের ওপর দু হাতের ভর দিয়ে ঝুঁকে পড়ে প্রফেসর বললেন, মশাই, এইবারও তো তাহলে বেকায়দায় পড়লেন আপনারা। কাঁধ ঝাঁকিয়ে হোমস বললে, অকারণে ঢুকে পড়ার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করতে পারে বলুন? আচমকা চিলের মতো চেঁচিয়ে উঠে চোখে মুখে উৎকট বিদ্বেষ ছড়িয়ে আমাদের পথ রুখে দাঁড়ালেন প্রফেসর। যাবেন কোথায়? জবাবদিহি না করে বেরোতে পারবেন ভেবেছেন? আমি এত সহজে ছাড়ব না। অর্থহীন ক্রোধের নিদারুণ অভিব্যক্তি আর বিকট মুখভঙ্গিমা দেখে বেশ বুঝলাম গায়ের জোরে বেরোতে হবে এই বাড়ি থেকে। মিস্টার বেনেট মাঝখানে এসে না দাঁড়ালে শেষকালে তাই হয়তো করতে হতো। গলা ফাটিয়ে উনি বললেন, কি করছেন কি প্রফেসর? মান সম্মান জলাঞ্জলি দিতে বসেছেন দেখছি। ঢি পড়ে যাবে ইউনিভার্সিটিতে। মিস্টার হোমস বিখ্যাত মানুষ, দেশ শুদ্ধ সবাই তাকে চেনেন। এই অসভ্যতা করবেন না, পথ ছেড়ে দিন। অপ্রসন্ন মুখে পথ ছেড়ে সরে দাঁড়ালেন প্রফেসর। রাস্তায় বেরিয়ে এলাম আমরা দুই বন্ধু। হোমস দেখলাম বেশ মজা পেয়ে গেছে এই ঘটনায়। বললে, ভদ্রলোকের নার্ভের অবস্থা খুবই শোচনীয়, কিন্তু যা জানবার তা জানা হয়ে গেছে। এ কি ওয়াটসন, লোকটা আবার পেছনে ধাওয়া করলো নাকি? ঘুরে দেখি প্রফেসর নন, মিস্টার বেনেট দৌড়ে আসছেন। হাঁপাতে হাঁপাতে পাশে দাঁড়িয়ে বললেন, দুঃখিত দুঃখিত মিস্টার হোমস, সত্যিই দুঃখিত। ক্ষমা চাইছি। মাই ডিয়ার স্যার, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, এসব পেশাদারি অভিজ্ঞতার মধ্যেই পড়ে। এরকম বিপজ্জনক মেজাজে ওকে কোনোদিনও দেখিনি মিস্টার হোমস। দিন দিন সপ্তমে মেজাজে উঠছে। এখন এখন আপনি বুঝলেন তো কেন আমি আর ওর মেয়ে দুজনেই এত ভয় পেয়েছি? অথচ অথচ মন দেখুন প্রফেসরের, দিব্যি পরিষ্কার মন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হিসেবে ভুল করে ফেলেছিলেন এখানেই। কিছুই ভোলেননি, সব মনে রাখেন।
আচ্ছা, ভালো কথা। মিস প্রেসবিউরির ঘরটা দেখতে পারি কোন দিকে? হ্যাঁ, ওই যে তেতলায় ঘরগুলো দেখছেন, ওই যে বাঁ দিক থেকে দ্বিতীয়টা। সর্বনাশ, ওখানে ওঠা তো সোজা কথা নয়। জানলার নিচে একটা লতা আর উপরে একটা জলের পাইপ অবশ্য আছে। ওই পাইপ বা আইভি লতার গাছ বেয়ে আমার পক্ষেও তো ওঠা সম্ভব নয় মিস্টার হোমস। ঠিক কথা, স্বাভাবিক মানুষের পক্ষে কাজটা খুবই বিপজ্জনক। ও আরেকটা কথা মিস্টার হোমস, প্রফেসর লন্ডনে যাকে চিঠি লেখেন না, তার ঠিকানাটা আজকে পেয়ে গেছি। আজই একটা চিঠি লিখেছেন, ব্লটিং পেপারে ঠিকানাটা উঠে গেছে, আর আমি তাই দেখে টুকে রেখেছি। এই দেখুন। হোমস কাগজটা দেখে পকেটে রেখে বললে, ডোরাক নামটা কিন্তু অদ্ভুত, স্ল্যাভেনিক মনে হচ্ছে। মিস্টার বেনেট, আর কিছু করার নেই এখন, শুধু অপেক্ষা করা ছাড়া। প্রফেসর অন্যায় করেননি যে গ্রেপ্তার করব, পাগলও নন যে ঘরবন্দি করব। এই অবস্থায় কিছুই করা যাবে না। তাহলে এখন কি করা উচিত মিস্টার হোমস, আপনিই বলুন। একটু ধৈর্য ধরুন, মঙ্গলবার একটা চূড়ান্ত সংকট দেখা যাবে বলে আশা করছি। সেই দিন ফের আসবো ক্যাম্পফোর্ডে। ততদিন এই অবস্থা থেকে যদি দূরে সরে থাকতে চান মিস এডিথ, থাকতে পারেন। হ্যাঁ, সে ব্যবস্থা করাই যাবে মিস্টার হোমস। তাহলে তাই করুন, প্রফেসরকে এখন ঘাঁটাতে যাবেন না। ওই যে আবার বেরিয়ে এসছেন মিস্টার হোমস, আমি চললাম। ঝোপের ফাঁক দিয়ে দেখলাম সদর দরজার বাইরে এসে ইতিউতি তাকাচ্ছেন প্রফেসর। দুহাত ঝুলছে সামনে। সাত করে সরে পড়লেন মিস্টার বেনেট। দূর থেকে দেখলাম যেন রুখে উঠলেন প্রফেসর। উত্তেজিতভাবে কথা বলতে বলতে দুজনেই ঢুকে পড়লেন বাড়ির মধ্যে। হোমস পা বাড়িয়ে বললে, প্রফেসরের ব্রেন অত্যন্ত পরিষ্কার। বাড়ি বয়ে গোয়েন্দা এসে দেখে সন্দেহ করেছিলেন কিন্তু সেক্রেটারিকেই। মিস্টার বেনেটের এখন সময় খুবই খারাপ। ফেরার পথে পোস্ট অফিস থেকে একটা টেলিগ্রাম পাঠালো হোমস। জবাব এলো সন্ধে নাগাদ। আমিও পড়লাম। কমার্শিয়াল রোডে ডোরাকের সঙ্গে দেখা করলাম। শেয়ানা লোক, বোহেমিয়ার মানুষ, বয়স্ক, মনিহারি দোকান আছে, মার্সার। হোমস বললে, তুমি আমাকে ছেড়ে ডাক্তারি আরম্ভ করার পর থেকেই এই মার্শারকে দিয়ে অনেক খবর জোগাড় করি আমি। প্রফেসর কাকে চিঠি লেখেন জানা দরকার ছিল। লোকটা বোহেমিয়ার লোক। প্রফেসরও প্রাগে গিয়েছিলেন। কিন্তু আমি তো কোনোটার সঙ্গে কোনোটার সম্পর্ক খুঁজে পাচ্ছি না হোমস। তিরিক্ষি মেজাজের উলফাউন্ডের সঙ্গে বোহেমিয়া যাওয়ার কি সম্পর্ক তা আমার মাথায় আসছে না। অথবা এই দুইয়ের সঙ্গে সুস্থ সবল এক বৃদ্ধ ভদ্রলোকের নিশুতি রাতে প্যাসেজে 4 পায়ে হাঁটার যে কি যোগসূত্র আছে তা বাপু আমার গিরুতে প্রবেশ করছে না। আর সবচাইতে জটিল রহস্য হলো এই তারিখ নিয়ে তোমার কচলা কচলি। কথা হচ্ছিল সরাইখানায় বসে, এ শহরের বিখ্যাত সুরার বোতল সামনে নিয়ে। হোমস দু হাতের আঙুল একত্র করে ক্লাসরুমে বক্তৃতা দেওয়ার ঢঙে বললে, মিস্টার বেনেটের ডায়েরি থেকে দেখা যাচ্ছে প্রফেসরের বিচিত্র উন্মত্ততার প্রথম ঝোঁক এসেছিল 2রা জুলাই। তারপর থেকেই এই প্রকোপ দেখা গেছে 9 দিন অন্তর অন্তর। ব্যতিক্রম দেখা গেছে শুধু একবারই। শেষ আক্রমণটা ঘটেছে শুক্রবার 3রা সেপ্টেম্বর। 26 আগস্টও এই পর্যায়ের মধ্যে বেশ খাপ খেয়ে যাচ্ছে। একে কি কোইন্সিডেন্স বলা যায়? স্বীকার করতে বাধ্য হলাম আমিও। হোমস বললে, তাহলে ধরে নেওয়া যেতে পারে 9 দিন অন্তর অন্তর প্রফেসর এমন একটা কড়া ওষুধ শরীরে প্রবেশ করান যার প্রভাব ক্ষণস্থায়ী কিন্তু বিষাক্ত। ওর এই উগ্র স্বভাবের ইন্ধন যোগায় এই দ্রব্যটি। প্রাগের থাকার সময় এই অভ্যেসটা রপ্ত করেছিলেন প্রফেসর। লন্ডন থেকে এখন দ্রব্যটি যোগান দেয় একজন বোহেমিয়ার দালাল। সব কেমন মিলে যাচ্ছে, তাই না?
কিন্তু কুকুর, জানলায় মুখ, আর ওই প্যাসেজে 4 পায়ে হাঁটা। ডিয়ার ওয়াটসন, সবে তো শুরু করলাম, মঙ্গলবারে বোঝা যাবে কত দূর এগোলাম। আপাতত মিস্টার বেনেট কি খবর দিতে পারে দেখা যাক সেটা। আর এই চমৎকার শহরটার হাওয়া খাওয়া যাক একবার। চলো ঘুরে আসি একটু। খবর যথাসময়ে নিয়ে এলেন মিস্টার বেনেট। বাড়িতে গোয়েন্দা হানা দেওয়ায় প্রফেসর সত্যিই খেপে গিয়েছিলেন। সরাসরি বেনেটকে দোষারোপ করেনি যদিও, কিন্তু বিধিয়ে বিধিয়ে কথা বলেছেন অনেক। পরের দিন সকালেই আবার অন্য মানুষ হয়ে গিয়েছেন। ক্লাসেও তোফা লেকচার দিয়ে এসেছেন। ব্রেন বেশ ঝরঝরে, কিন্তু মানুষটা পাল্টে গিয়েছেন। দিব্যি গেলে মিস্টার বেনেট বললেন, এ প্রফেসর সেই আগের প্রফেসর কখনোই হতে পারেন না। যাই ঘটুক না কেন, দিন সাথে কিচ্ছু করার নেই। আমাদের কাজ আছে লন্ডনে, রোগী ফেলে এসেছেন ডক্টর ওয়াটসন। তাই এখন ফিরে যাচ্ছি আমরা। সামনের সোমবার এই সময় এই সরাইখানায় ফের দেখা হবে আমাদের। এর মধ্যে চিঠি লিখে ওয়াকিবহাল রাখবেন আমাদের। পরের কটা দিন হোমসের টিকি দেখা গেল না। সোমবার একটা চিরকুট পেলাম। পরের দিন যেন ট্রেনে দেখা করি। ট্রেনে বসে শার্লক হোমস বললে, ওয়াটসন, এই দেখো মিস্টার বেনেটের চিঠি। তিনি জানিয়েছে এই কদিন খুব খোশ মেজাজে আছে প্রফেসর, নতুন কিছু ঘটেনি। চেকার্স সরাইখানায় পৌঁছানোর পর সন্ধে নাগাদ মিস্টার বেনেট এলেন। বললেন, আজ লন্ডন থেকে ফের একটা ছোট প্যাকেট আর একটা চিঠি এসেছে। দুটো ডাক টিকিটের তলায় ক্রস চিহ্ন দেওয়া। কাজেই আমি খুলিনি, নিষেধ আছে বলে। গম্ভীর হয়ে গিয়ে শার্লক হোমস বললে, মিস্টার বেনেট যা বললেন তার মধ্যে অনেক প্রমাণ পেলাম আমার সিদ্ধান্তের। উপসংহারটা আজ রাতেই টানব। প্রফেসরকে চোখে চোখে রাখবেন আপনি। রাত্রে ঘুমোবেন না। দরজার সামনে দিয়ে গেলেও কিন্তু পথ আটকাবেন না। ধারে কাছেই থাকবো আমি আর ডক্টর ওয়াটসন। আচ্ছা, ও সেই বাক্সটার চাবি কার কাছে থাকে বলুন তো? প্রফেসরের ঘড়ির চেনেই থাকে বাক্সটার চাবি। আমরা কেউ তাতে হাত দিই না। বাক্স নিয়েও গবেষণার প্রয়োজন হবে, দরকার হলে তালা ভাঙবো। আচ্ছা, বাড়িতে শক্ত সমর্থ আর কেউ আছে? কোচওয়ান ম্যাক্সওয়েল, তাকে দিয়ে আশা করি আপনার কাজ হয়ে যাবে মিস্টার হোমস। ঘুমোয় কোথায়? আস্তাবলের কাছেই তার আলাদা ঘর আছে, সেখানেই সে ঘুমায়। ওকেও দরকার হতে পারে, আগে নিজেরা দেখি। আচ্ছা চলুন, কাল ভোরের আগেই দেখা হবে। মাঝরাতে গিয়ে দুই বন্ধু ঘাপটি মেরে বসলাম হল ঘরের দরজার উল্টো দিকের ঝোপের মধ্যে। বেশ কনকনে ঠান্ডা, তার ওপর হাওয়া দিচ্ছে। মাথার ওপর দিয়ে ছুটে যাচ্ছে মেঘের দল। ভাগ্যিস গায়ে ওভারকোট ছিল, তাই রক্ষে। ভাঙা চাঁদ মাঝে মাঝে উঁকি দিচ্ছে ছোটন্ত মেঘের আড়াল থেকে। হোমসের বিশ্বাস, অভিযানের শেষ পর্ব হয়তো এইটাই। ক্লাইম্যাক্সের বেশি দেরি নেই আর। সেই আশাতেই উদ্গ্রীব হয়ে বসে থাকতে পারলাম, নইলে হয়তো বড়ই একঘেয়ে লাগতো। হোমস বললে, ঠিক 9 দিন অন্তর অন্তর প্রফেসরের পাগলামি মাথা চারা দেয়, এবং সেটা সূত্রপাত ঘটেছে প্রাগ থেকে ফিরে আসার পরেই। আজই সেই 9ম দিন, এবং আজ রাতেই ঘটবে সেই ঘটনা। লন্ডনের দালাল সেই দ্রব্যটা চালান দেয় প্রফেসরকে, এবং 9 দিন অন্তর অন্তর সেটি সেবন করার নির্দেশও আছে প্রফেসরের ওপর। দ্রব্যটা কি এখনও জানি না, কিন্তু বাদ বাকি সব পরিষ্কার বোঝা যাচ্ছে। ভালো কথা ওয়াটসন, প্রফেসরের আঙুলের গাঁটগুলো লক্ষ্য করেছ? চামড়া পুরু হয়ে গিয়েছে, কড়া পড়ে গিয়েছে। এরকমটি আর কখনো কারো আঙুলের গাঁটে দেখিনি। আঙুলের গাঁটে সবার আগে নজর রাখবে, তারপরে দেখবে শার্টের হাতা, প্যান্টের হাঁটু আর বুট জুতো। প্রফেসরের আঙুলের গাঁটের এই অদ্ভুত চেহারা দেখলে মনে হয়, উফ, ওয়াটসন ওয়াটসন কি বোকা আমি! অসম্ভব মনে হলেও এছাড়া আর কিছুই হতে পারে বলে মনে হয় না। কড়া পড়া আঙুলের গাঁটটা দেখেও ধরতে পারিনি, মাথায় আসেনি। ইস, কী করছিলাম একদিনে! তারপরে কুকুরের চেঁচানি, আইবিলতা, কি বোকা আমি! ওই তো প্রফেসর বেরিয়ে এসেছেন। নিজের চোখেই দেখে একবার মিলিয়ে নেওয়া যাক, যা ভয় করেছি ঠিক তাই কি না। দেখলাম আস্তে আস্তে খুলে যাচ্ছে হল ঘরের দরজা। ঘরের ভিতরে ল্যাম্প জ্বলছিল বলেই আলোর পটভূমিকায় দেখা গেল
প্রফেসর প্রেসবিয়ারের দীর্ঘ মূর্তি, পরনে ড্রেসিং গাউন। চৌকাঠে এসে দাঁড়ালেন, দু হাত পাশে ঝুলিয়ে, শিরদাঁড়া বেঁকিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। শেষবারও ঠিক এই ভঙ্গিমাতেই দেখেছিলাম ভদ্রলোককে। তারপরই বেরিয়ে এলেন বাইরে এবং পর মুহূর্তেই আশ্চর্যভাবে পাল্টে গেল দেহ ভঙ্গিমা। অসাধারণ সেই পরিবর্তন চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দুহাত নামিয়ে মাটি ধরে হাঁটতে লাগলেন কোমর বেঁকিয়ে, এক অদ্ভুত ভঙ্গিমায়। মাঝে মাঝে সরাত করে ওইভাবেই 4 হাত পায়ে দৌড়ে গেলেন, যেন প্রচন্ড প্রাণশক্তি আর এনার্জি উপচে পড়ছে ওনার দেহ মনে। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেলেন বাড়ির কোণ ঘুরে পাশের দিকে। অমনি সদর দরজা দিয়ে শুরুত করে বেরিয়ে এলেন মিস্টার বেনেট। পা টিপে টিপে পেছন ধরলেন প্রফেসরের। চাপা গলায় বলে উঠল হোমস, ওয়াটসন, চলে এসো এবারে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় পৌঁছলাম যেখান থেকে প্রফেসরের কীর্তিকলাপ স্পষ্ট দেখা যায়। প্রফেসর দাঁড়িয়েছিলেন আইভিলতার ছায়ায় ঘেরা দেওয়ালের গা ঘেঁষে। আচমকা দেওয়াল বেয়ে আইভিলতা আঁকড়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় উঠতে লাগলেন ওপর দিকে এবং এক লতা থেকে লাফিয়ে গিয়ে ধরতে লাগলেন আরেক লতা। যেন ভীষণ ভালো লেগেছে খেলাটা ওনার। প্রচন্ড মজা পাচ্ছেন লতা বেয়ে লাফালাফি করতে। আশ্চর্য, একবারও পা ফসকে গেল না, হাতও সরে গেল না। নিজের হাত পায়ের ওপরেও যেন অসীম প্রত্যয় প্রফেসরের। বেশ কিছুক্ষণ লম্ফঝম্প করার পরে এই খেলা যেন আর ভালো লাগলো না। এমনিভাবেই সরসর করে নেমে এলেন নিচে। ঝপ করে মাটিতে লাফিয়ে পড়ে ফের দাঁড়ালেন 4 হাত পায়ে ভর দিয়ে এবং শাঁ শাঁ করে ছুটে গেলেন উলফ ফাউন্ড যেখানে বাঁধা আছে সেই দিকে। আগে থেকে ভয়ঙ্কর গলায় ঘেউ ঘেউ আরম্ভ করেছিল কুকুরটা, এইবারে বেরিয়ে এলো বাইরে। প্রফেসর যত রকম ভাবে পারলেন খেপাতে লাগলেন কুকুরটাকে। না দেখলে বিশ্বাস হয় না সেই দৃশ্য। গম্ভীর বদন, বিশস্ক মূর্তি বিদগ্ধ প্রফেসর 4 হাত পায়ে ভর দিয়ে কুকুরটার নাকে 2-1 ইঞ্চি দূরে হাত নাড়ছেন। কখনো বা মুঠো মুঠো নুড়ি তুলে মুখ টিপ করে ছুঁড়ে মারছেন, কখনো ভাঙা ডাল তুলে নিয়ে দূর থেকে খোঁচা মারছেন। কুকুরটা এমনিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তার উপরে এই খোঁচা খুঁচি, পাথর ছোঁড়াছুড়ির মতো অকারণ নিষ্ঠুরতার ফলে বর্ণনাতীত ক্রোধ আর জিঘাংসায় লাফিয়ে ঝাঁপিয়ে পাগলের মতো চেন ছিঁড়ে ফেলার উপক্রম করলো ভয়ঙ্কর সেই উলফ হাউন্ড। এর পরের ঘটনা মুহূর্তের মধ্যে। চেন ছিল না, কিন্তু কলার পিছলে গেল। ঘাড় মোটা নিউ ফাউন্ডল্যান্ড হাউন্ডের ফাঁদালো কলার বলেই পিছলে গলে বেরিয়ে গেল উলফ হাউন্ডের সরু লম্বা ঘাড়ের ওপর দিয়ে। চোখের পলকে মাটির ওপর দিয়ে একসঙ্গে গড়িয়ে গেল কুকুর আর মানুষ, এবং কানে ভেসে এলো উন্মত্ত হাউন্ডের ক্রুদ্ধ গর্জনের সাথে প্রফেসরের আতঙ্ক বিকৃত মুহুর্মুহু ভয়ঙ্কর আর্তনাদ। বুঝতে পারলাম প্রফেসরের আয়ু ঝুলছে সূক্ষ্ম সুতোর উপর। ধেয়ে গেলাম সামনে, কিন্তু ততক্ষণে উলফ হাউন্ডের দাঁত বসে গেছে প্রফেসরের গলায়। আমরা যখন কাছে পৌঁছলাম জ্ঞান হারিয়েছেন ততক্ষণে। কুকুরটাকে টেনে আনাটাও হয়তো আমাদের দুজনের পক্ষে তখন সম্ভব হতো না, যদি না মিস্টার বেনেট সেখানে এসে উপস্থিত হলেন। বেনেটকে দেখে, ওর গলা শুনে উলফ হাউন্ডের যেন চৈতন্য হলো, বেরিয়ে এলো কোচেরানো। বললে, জানতাম এরকম ঘটনা ঘটবে। আগেই দেখেছি রয়কে এরকম ভাবে শুধু শুধু রাগিয়েছেন। উলফ হাউন্ডকে ফের চেনে বেঁধে রাখার পর প্রফেসরকে ধরাধরি করে নিয়ে গেলাম তার ঘরে। মিস্টার বেনেটের মেডিকেল ডিগ্রি ছিল বলেই দুজনে মিলে ড্রেস করে দিলাম ভীষণভাবে ক্ষতবিক্ষত প্রফেসরের কণ্ঠদেশ। অল্পের জন্য বেঁচে গেছেন উনি, আর একটু হলেই ক্যারোটিড আর্টারি 2 টুকরো হয়ে যেত। রক্তক্ষরণ হচ্ছিল মারাত্মক রকমের। আধ ঘন্টার চেষ্টায় তাও বন্ধ করতে পারলাম। তারপর একটা মরফিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ফার্স্ট ক্লাস সার্জনকে দেখানো দরকার, নাহলে এটা সেপটিক হয়ে যেতে পারে। এই ব্যাপার 5 কান না করাই ভালো। নিজেরা যা পারি তাই করা যাক। বাক্সের চাবিটা একবার খুলে দিন তো ঘড়ির চেন থেকে। কি রহস্য আছে বাক্সে দেখা যাক। খুব বেশি কিছু ছিল না বাক্সে, কিন্তু যা ছিল তাই যথেষ্ট। একটা শূন্য অ্যাম্পিউল, একটা অর্ধেক খালি অ্যাম্পিউল, একটা ইঞ্জেকশন দেওয়া সিরিঞ্জ, আর কয়েকটা চিঠি। ঠিকানা বিদেশি হাতে লেখা, ডাক টিকিটের তলায় ক্রস চিহ্ন দেওয়া।
সব কটা খামি এসছে কমার্শিয়াল রোড থেকে। টাকা পেয়ে রসিদ পাঠিয়েছে এ ডোরাক। লিখেছে নতুন অ্যাম্পুল পাঠানো হচ্ছে। একটা খামি কেবল দেখা গেল ঠিকানাটা শিক্ষিত হাতের লেখা, ডাকটিকিটটা অস্ট্রিয়ার, ছাপ প্রাগের। লাফিয়ে উঠে হোমস বলল, এই তো পাওয়া গেছে আসল জিনিস। বলেই ভেতর থেকে টেনে বার করলো চিঠিটা। মাননীয় সতীর্থ, আপনি আসার পর আপনার কেসটা অনেক ভেবে দেখলাম। এই অবস্থায় চিকিৎসার যদিও বিশেষ সুযোগ আছে, তাহলেও বলবো এ চিকিৎসায় বিপদের সম্ভাবনাও আছে। তাই আগে ভাগেই হুঁশিয়ার করছি। মানবাকার যদি কোনো জীবের সিরাম পাওয়া যেত, ফল সবচাইতে ভালো হতো, যেমন বন মানুষের। কিন্তু আগেও আপনাকে বলেছি, কালো মুখর লেঙ্গুর ছাড়া আর কিছুই কাজে পাওয়া যায়নি। লেঙ্গুর চার হাতে পায়ে হাঁটে, লতা বেয়ে লাফালাফি করে। বন মানুষ জাতীয় মানবাকার জীব পেলে সিধে হয়ে হাঁটত, মানুষের কাছাকাছি ফল পাওয়া যেত। তাই আপনাকে আগে ভাগেই সাবধান করতে চাই, নির্দিষ্ট সময়ের আগে যেন কিছু ফাঁস না হয়ে যায়। আপনি ছাড়া ইংল্যান্ডে আমার আরও একজন মক্কেল আছে। ডোরাক আমার এজেন্ট হয়ে আপনাদের দুজনের কাছেই থাকবে। ফি হপ্তাহে রিপোর্ট পেলে খুশি হব। ইতি এইচ লোয়েনস্টাইন। লয়েনস্টাইন। স্মৃতির পর্দায় ভেসে উঠল হারিয়ে যাওয়া নামটা। খবরটা পড়েছিলাম খবরের কাগজেই। জীবন সুধা আর পুনর্যৌবনের দাওয়াই আবিষ্কার করেছেন অজ্ঞাত পন্থায় প্রাগের লোয়েনস্টাইন। কিন্তু সুধার উৎস বলতে নারাজ হওয়ায় তার ব্যবহার নিষিদ্ধ হয়েছে বিজ্ঞান দুনিয়ায়। ইনি সেই লোয়েনস্টাইন, বিস্তৃত প্রায় এক বৈজ্ঞানিক। সংক্ষেপে বললাম যা মনে করতে পারতাম। বইয়ের তাক থেকে প্রাণীবিজ্ঞানের একটা বই পেড়ে এনে মিস্টার বেনেট ল্যাঙ্গুর কাকে বলে তা পড়ে শোনালেন। মিস্টার হোমস, এই বইটাতে হিমালয়ের এই লেঙ্গুর সম্পর্কে কিছু লেখা আছে। এই দেখুন, হিমালয়ের মুখ পোড়া বৃহদাকার বানর লেঙ্গুর। লতা বেয়ে উপরে উঠতে পারে যে সমস্ত বানর, তাদের মধ্যে সবচেয়ে বড় এবং মানুষের নিকটতম। মিস্টার হোমস, আমাদের পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে এই বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্য। সঙ্গে বিজ্ঞান জগতের হয়েও আপনাকে অশেষ ধন্যবাদ। এই বিষ, যা সবাই জীবন সুধা বললে মনে করবে, তার আসল সত্যিটা সামনে আনার জন্য। আসল কাজটা করেছেন প্রফেসরই। বিয়ের আগেই যৌবন ফিরিয়ে আনতে চেয়েছিলেন, তাই এই ওষুধও খুঁজে বার করেছিলেন। বিধাতার উপর কলম চালাতে গেলে মানুষ তলিয়ে যায়। এই যে নীল মায়াবী তরলটা দেখতে পাচ্ছ, এটা যে কত বিষাক্ত তা লোয়েনস্টাইনকে বললে সত্যি কি এর পুনরাবৃত্তি আটকানো সম্ভব? মানব সমাজের বিপদ দেখতে পাচ্ছি ওয়াটসন। ভাবতে পারো, ইন্দ্রিয় ভোগে আসক্ত কিছু মানুষ শুধু ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করার জন্য এই ভয়ঙ্কর বিশেষ সাহায্য নিচ্ছে। তবে অবশ্য আধ্যাত্মিক মানুষও বসে থাকবে না, তারা ভোগের ঊর্ধ্বে সর্বদা ত্যাগকেই মেনে নেবে। দেখা যাক এই সংগ্রামে কে জেতে আর কে হারে। মিস্টার বেনেট, আমাদের করণীয় আর কিছু নেই। এখন তো সব পরিষ্কার হলো আপনার কাছে। রয় কুকুর বললেই আপনার চাইতে আগেই বুঝে গেছিল প্রফেসর আর প্রফেসর নেই, অনুমান হয়ে গেছেন। গায়ের গন্ধেই অবশ্য তা বোঝা যাচ্ছে। বাদর তাকে জ্বালাতন করেছে বলেই বাদরকেই সে তেড়ে গেছে। লতা বেয়ে বাদরের ফুর্তিতে লাফালাফি করতে করতে মেয়ের জালনায় পৌঁছে গিয়েছিলেন। ওয়াটসন, পরের ট্রেনেই লন্ডন ফেরার আগে চলো একবার চেকার্সে গিয়ে চা খাওয়া যাক।